হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আমরা যে ডাব্লিউবিসিএস 2024-কে টার্গেট রেখে সম্পূর্ণ একদম প্রতিটি বিষয়ের কনসেপ্ট ওয়াইজ চলছিলাম, তারই আজকে পরের টপিক অ্যানশিয়েন্ট হিস্ট্রির, যেখানে আমরা আগের ক্লাসে পর্যন্ত দেখে নিয়েছিলাম বৈদিক যুগের ইতিহাস। আমরা তার পরবর্তীকালের টপিক নিয়ে আজ আলোচনা করব এবং সেখানে আলোচনা করব সেটা হচ্ছে বুদ্ধিজম নিয়ে। বুদ্ধিজম পড়ার আগ দিয়েও সেই সময়কালের দাবি কী ছিল, কোন প্রেক্ষাপটে এই ধরনের ধর্মগুলো, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলোর উত্থান হচ্ছে, সেগুলোকে একটু বুঝে নিতে হবে। না হলে ডেটাগুলো মনে থাকবে না বা পড়ার মানে থাকবে না। একটা জিনিস পরিষ্কার বুঝে নিতে হবে যে ডাব্লিউবিসিএস মানে কিন্তু ডাব্লিউবিসিএসই। সুতরাং অন্যান্য পরীক্ষার মতো করে ওই এমসিকিউ পড়ে গেলে শুধুমাত্র হবে না, কিন্তু এটাও ঠিক ইতিহাস ডাব্লিউবিসিএসের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে প্রচুর খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে। সুতরাং সেখানে থিওরি এবং তার কনসেপ্ট এগুলো খুব ভালো করে ক্লিয়ার রাখতে হবে। সেই কারণে কিন্তু ডাব্লিউবিসিএস এই কনসেপ্ট পিডিয়া যে সিরিজ চলছে, আমাদেরকে থিওরিগুলো এবং তার প্রতিটা পয়েন্ট কেন হয়েছে, কি হয়েছে, কীভাবে আসছে, সেইগুলোকে অ্যানালিসিস করে বুঝতে হবে। তো এই কারণে তো ডিটেলিং ক্লাস চলছে তোমাদের। চলো কথা না বাড়িয়ে সেশন শুরু করে দিই। আমরা বৈদিক যুগ আগে অবধি যে ক্লাস করেছি আগের দিনের ক্লাসে, তার ঠিক পরবর্তীকাল বা পরবর্তী বৈদিক যুগের সময়কাল থেকেই এই প্রতিবাদী আন্দোলনে বা প্রোটেস্ট মুভমেন্টের শুরু হচ্ছে। প্রতিবাদী আন্দোলন বা প্রোটেস্ট মুভমেন্ট, এই ধরনের আন্দোলন সূত্রপাতটা হচ্ছে কেন? মূলত গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল জুড়ে সিন্ধু সভ্যতার পরবর্তীকালে আর্য সভ্যতাতে বা বৈদিক যুগে যে সভ্যতা বিকশিত হচ্ছে, পরবর্তীকালে বিভিন্ন মহাজনপদের বিকাশ হচ্ছে, ধীরে ধীরে মগধকে কেন্দ্র করে রাজতন্ত্র কায়েম হচ্ছে। সেখানে আগের ক্লাসে বেশ কতগুলো পয়েন্ট আমরা দেখে নিয়েছিলাম। এক, ব্রাহ্মবাদ, ব্রাহ্মণদের যে ব্রাহ্মণত্ব, সেটা বড্ড সমাজে কোথাও না কোথাও ভারী হয়ে যাচ্ছিল। বেদের যে কালচার, সেটা নিচু শ্রেণীর যে বর্ণভেদ সিস্টেম বা জাতিভেদ প্রথা, তার ওপর বেশ জোরপূর্বক আরোপিত হচ্ছিল। ক্ষত্রিয়দের যে ক্ষমতার আগ্রাসন, সেই আগ্রাসন অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সমাজের যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদের অবস্থা খারাপ হচ্ছে। অর্থাৎ আন্ডার যারা প্রিভিলেজড ছিল, আন্ডার প্রিভিলেজড লোকজনের সামাজিক অধিকার, ন্যায়, জাস্টিস, সেইগুলো কোথাও না কোথাও ক্ষুণ্ণ হচ্ছিল। তারা কিন্তু ফুঁসছিল ক্ষোভে, এবং সেইটা মূলত হচ্ছিল ধর্মকে কেন্দ্র করে। সেই নিরিখে ধর্মের মুক্তির মারফত এক ধরনের প্রতিবাদ আসছে, যাকে আমরা বলছি প্রতিবাদী আন্দোলন বা প্রোটেস্ট মুভমেন্ট। এই আন্দোলন মূলত শুরু হচ্ছে যে মাধ্যম নিয়ে, যে দৈব শক্তি যেটা বৈদিক সভ্যতাতে উত্থিত হচ্ছে, সেই কালচারকে ফেলে দিয়ে, অর্থাৎ আস্তিকতার বিরুদ্ধে কোথাও না কোথাও গিয়ে এক ধরনের আবার দৃষ্টিভঙ্গি বা দর্শনের উৎপত্তি হচ্ছে, যাকে আমরা বলতে পারি হেটেরোডক্স সেক্ট, বা এই ধরনের কালচারকে আমরা বলতে পারি শ্রমণা কালচার বা শ্রমণা ট্র্যাডিশন। এবং এই কালচার শুরু হচ্ছে কোন সময় প্রেক্ষাপটে দাঁড়িয়ে? 6th সেঞ্চুরি বিসিতে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। অর্থাৎ যে সময়তে বিশাল বড় একটা ট্রানজিশন আসছে ভারতবর্ষে, যখন দ্বিতীয় নগরায়ন হচ্ছে আর্য সভ্যতার মাধ্যমে বা পরবর্তীকালের বৈদিক যুগে সরাসরি বলতে গেলে। সেই মোমেন্টে রিজিড ব্রাহ্মণিক্যাল যে সোসাইটাল অর্ডার, ব্রাহ্মণ্যবাদের যে গোড়ামি, সেটা কোথাও না কোথাও দম আটকে দিচ্ছিল। এবং তাদের যে মূলত নানা রকম রিচুয়ালিস্টিক যে রিলিজিয়ান, অর্থাৎ প্রথা, রীতি নীতি, যজ্ঞ, এইসবের জন্য মানুষজন মানে অতিরিক্ত পূজাপাঠ বেড়ে গেলে যেটা হয়, যে তোমাকে ডান দিক থেকে বাঁ দিকে জল ফেলতে হবে, জল ফেলতে গেলে জল ফেলা যাবে না, নানা রকম নীতি হ্যান ত্যান করতে মানুষজন রীতিমতো তিতিবিরক্ত হয়ে উঠছিল এই সময়কালটা দিয়ে।
তো বেশ কিছু কারণ ছিল, তার প্রধান কারণটাই যেমন বলছি রিলিজিয়াস ফ্যাক্টর, ধর্মকেন্দ্রিক সমস্যা, ধর্মীয় কারণ। তার জন্যই কিন্তু এই ধরনের সমস্যাগুলো, এই ধরনের পরিবর্তনের যুগ, প্রতিবাদী আন্দোলনের যুগের সৃষ্টি হচ্ছে। বৈদিক যুগে যে যে রীতিনীতিগুলো ধীরে ধীরে এস্টাবলিশড হচ্ছে, যাগযজ্ঞ, পূজা পাঠ, হ্যান ত্যান, সেগুলো কোথাও না কোথাও কিন্তু খরচাযোগ্যও বিষয়। ঘি দিয়ে যজ্ঞ করতে হবে, পশু বলি করতে হবে। তো যারা খেটে খাওয়া পরিশ্রমী মানুষজন, তাদের যদি পশুগুলোকে কেড়ে কেড়ে নিয়ে শুধু বলি দেওয়া হয়, তাহলে সেই মানুষগুলোর বেসিক ইকোনমি, পশুপালন, কৃষিকাজ, তাকে হ্যাম্পার হয়। তো এই ধরনের ধর্মতান্ত্রিক যে প্রথা, এটা কোথাও না কোথাও কিন্তু বিরক্তির কারণ হয়ে উঠছিল, বিরোধের কারণ হচ্ছিল। এবং কারণ সেই বৈদিক যুগে মূলত পুরোহিত শ্রেণী বা ব্রাহ্মণদের যে প্রাধান্য অতিরিক্ত বেড়ে যাচ্ছিল, এবং যারা বড়লোক তারাই ওই পশু, ক্ষমতাশালী মানুষজন পশু বলি করতে হবে, এ করতে হবে, তাদের আধিক্য সাধারণ মানুষের কাছে কিন্তু অতিরিক্ত দুর্বোধ্য হয়ে উঠছিল। ভাই কেন হচ্ছে? তখন আর ঈশ্বরকে পাওয়ার জন্য সেই সাধারণ মাধ্যমটা তখন কোথাও না কোথাও দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই ধর্মকেন্দ্রিক সমস্যা কনভার্ট হয়ে যাচ্ছে সামাজিক সমস্যায়, সোশ্যাল ফ্যাক্টরে কনভার্ট হয়ে যাচ্ছে। কঠোর বর্ণ প্রথা বা জাতিভেদ প্রথা সমাজের যেসব নিচু শ্রেণীর মানুষজন তাদেরকে বিরক্ত করে দিচ্ছে। ঠিক আছে, মূলত ক্ষত্রিয়রা যারা শাসন ব্যবস্থা পরিচালনা করত, যারা ব্রাহ্মণ্য পুরোহিত শ্রেণী, তারা সেখানে ব্রাহ্মণ্যবাদকে সুপ্রিমেসি মনে করত। কাদেরকে? বেদকে এবং এই পূজা পাঠকে। ক্ষমতার আগ্রাসন তাদের অন্যরকমভাবে আসছিল। স্বাভাবিকভাবে যারা ইকোনমি, ব্যবসা বাণিজ্য, বণিক, যারা মূলত ট্যাক্স দিত সেই সময়, তারা ভাবছে যে ভাই আমাদের যে সোশ্যাল স্ট্যাটাস মেজারমেন্ট সেটা তো আসছে না, আমাদের তো গ্রো হচ্ছে না, আমাদের সম্মানহানি হচ্ছে। তাদের কোথাও না কোথাও অস্বস্তি বেড়ে যাচ্ছিল, তারা কিছু চেঞ্জেস আনতে চাইছিলেন। অর্থাৎ অর্থনৈতিক সমস্যাটাও এটা দেখা দিচ্ছিল। কৃষিকাজের প্রসারের জন্য পশুপালন করা দরকার, আর গবাদি পশুকে দিয়ে যদি যজ্ঞে প্রচুর পরিমাণে বলি দেওয়া হয়, তাহলে কৃষি শ্রেণী তাদের সমস্যা হবে। যারা বণিক সম্প্রদায়, বৈশ্য, তাদের সম্পদে কোথাও না কোথাও কিন্তু সামঞ্জস্যহীনতা চলে আসছিল। সমস্ত সম্পদের মালিক হয়ে যাচ্ছিল পুরোহিত এবং ক্ষত্রিয়রা। অর্থাৎ সমাজে ইকোনমিক বন্টন বা ইকুয়ালিটি ঠিকঠাক করে থাকছিল না অর্থনৈতিক ক্ষেত্রে। সেটা একটা বড়সড় সমস্যার কারণ হয়ে যাচ্ছিল, তারা চেঞ্জেস চাইছিল। এবং সব শেষে যে বড় কারণ সেটা হচ্ছে বৌদ্ধিক দর্শনগত কারণ, ইন্টেলেকচুয়াল ফ্যাক্টর। ইন্টেলেকচুয়াল ফ্যাক্টরটা কি? যারা এই ধরনের বেদকে আনলো, যে বিশ্বাসকে আনলো যে ঈশ্বর প্রকৃতির মধ্যে রয়েছে, নেচারের মধ্যে রয়েছে, সেখান থেকে বিভিন্ন রকম পূজা পাঠ, নিয়ম নীতি এতটাই যখন কঠোর হয়ে যাবে, তখন মানুষের সাধারণ বেঁচে থাকার যে জীবন ধারণের উপায়গুলো সেগুলো যখন দূরবদ্ধ হয়ে যাবে, তখন সেখান থেকে মানুষের ঈশ্বরের প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। মানুষ তো বাঁচে আসার জন্য, আশা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো মরে যাবে। এটা কথাই বলে না, আশাই বাঁচে চাষা। চাষাতে বাঁচার আশা নষ্ট হয়ে যাচ্ছিল, পিছিয়ে পড়া মানুষের বেঁচে থাকার অবস্থা খারাপ হচ্ছে। তখন বেশ কিছু বুদ্ধিজীবী মানুষজন এই দর্শনে বিশ্বাস করতে তারা পারছে না। তখন তারা জীবনের নানা রকম দর্শনকে বিভিন্ন অ্যাঙ্গেলতে তারা পর্যবেক্ষণ করছে, যে আসলে জীবনটা কি, আসলে ঈশ্বর কি, আসলে ঈশ্বর চেতনা কি, আত্মা কি, নিজেকে কি করে রিজুনেট করা যায়, সেই উপায়গুলো তারা হাতড়াচ্ছেন। এবং সেখান থেকে কোথাও না কোথাও আস্তিকতার দিক থেকে তারা নাস্তিকতায় কনভার্ট হচ্ছেন। নাস্তিকতা বলতে সোকল্ড পূজা পাঠের যে মাধ্যম, সেই পূজা পাঠের মাধ্যম থেকে তারা ভিন্ন মাধ্যমে শিফট হচ্ছেন। সেই যে আন্দোলন, এই যে চেঞ্জেস, তাকেই আমরা বলছি প্রতিবাদী আন্দোলন, প্রোটেস্ট মুভমেন্ট। এই প্রতিবাদী আন্দোলনের মূলত 4টে ধারা দেখতে পাই আমরা। 1, বৌদ্ধ ধর্মের ধারা, যেটা গৌতম বুদ্ধের মারফত আসছে। 2, দেখতে পাই আমরা জৈনিজম, জৈন ধর্মের ধারা, যেটা মূলত পপুলার হচ্ছে শেষমেশ মহাবীর বর্ধমানের হাত ধরে। তারপরের ধারা দেখতে পাই আমরা আরেকটি ধর্মের মাধ্যমে, সেটা হচ্ছে আজীবিকার ধর্ম, যেটা মাকখালি কোশলার দ্বারা আসছে। আরেক ধরনের ধারা আসছে, সেটা হচ্ছে চারবাক ধারা বা লোকা আতা ধারা, যেটা বৃহস্পতি বা অজিত কশালম কম্বলির মাধ্যমে আসছে। এই ধারাগুলো
যদি আমরা ইন শর্ট জেনে নিই, আমরা তো এগুলো নিয়ে ডিটেল পড়াশোনা করব, যেমন আজকের ক্লাস আমাদের পড়তে হবে বুদ্ধিজম নিয়ে। আমরা যদি ইন শর্ট এই প্রেক্ষাপটগুলোকে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে কি দেখবো স্যার? মূল বিষয় বৌদ্ধ ধর্মের কি, কোর ফিলোসফি কি বলছে? কোর ফিলোসফি বলছে চারটে মূল দর্শন আছে, যাকে বলছি চতুরার্য সত্য, এবং সেই সত্যকে পাওয়ার জন্য 8টা উপায় আছে, যাকে বলছি আমরা অষ্টাঙ্গিক মার্গ। যে জীবনে মায়া এবং দুঃখ থাকবে, তাই মায়া ত্যাগ করে দুঃখের হাত থেকে নিবৃত্তি পেতে হবে। সরাসরি এখান থেকে প্রশ্ন এসেছে ডাব্লিউবিসিএস পরীক্ষায়। সুতরাং এই উপায়গুলো খুঁজে বেড়াচ্ছে বৌদ্ধ ধর্মের মূল দর্শনে। ঠিক তারা যে প্রতিবাদী আন্দোলনের ধারাটাকে বজায় রাখছে, সেটা কি? সেটা হচ্ছে বেদ। বৈদিক যুগে দৈব শক্তির যে অলীক অভ্রান্ত ধারণা, যে ঈশ্বরের অস্তিত্ব, সেটা সরাসরি তারা অস্বীকার করে দিচ্ছে। বরং তারা বর্ণ প্রথার বিরুদ্ধে গিয়ে কথা বলছে, তারা নারী পুরুষের সমানাধিকার নিয়ে কথা বলছে। গৌতম বুদ্ধের সরাসরি যারা শিষ্য ছিলেন, তারা রাজা, তারা বৈশ্য, তারা শূদ্র, এমনকি বারবনিতা, অর্থাৎ একদম যারা সমাজের নিচু শ্রেণীর মহিলা, দলিত শ্রেণীর মানুষজন, সবাই আপামোর কিন্তু এই ধর্মে তারা কনভার্ট হচ্ছিল পরবর্তীকালে। অর্থাৎ এই যে দর্শন, সেটা সবার জন্য ওপেন হয়ে যাচ্ছে। ব্রাহ্মণ্যবাদে পরবর্তীকালে ঋগ বৈদিক যুগে যে পার্টিকুলার বর্ণভেদ প্রথা, জাতিভেদ প্রথা চূড়ান্ত আকার ধারণ করেছিল, সমাজের মধ্যে বিভিন্ন মানুষের শ্রেণীর মধ্যে নানা রকম তারতম্য তৈরি হয়েছিল, সেগুলোকে তারা সরাসরি না করে দিচ্ছে। পরবর্তীকালে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, জৈনধর্ম, যদি বৌদ্ধ ধর্ম থেকেও একটু প্রাচীন ধর্ম জৈনধর্ম, তার কারণ 24তম তীর্থঙ্কর হচ্ছেন বর্ধমান মহাবীর। তারও আগ দিয়ে 23 জন ছিলেন যারা জৈনধর্মকে প্রমোট করছেন। সুতরাং বলা যেতে পারে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় পরবর্তীকালে হলেও জৈনধর্ম কিন্তু বৌদ্ধ ধর্মের থেকে আগে। যাই হোক, এরা আবার বলছে যে ত্রিরত্ন ফিলোসফি রয়েছে, অর্থাৎ রাইট ফেইথ, রাইট টু নলেজ অ্যান্ড রাইট টু কন্ডাক্ট, অর্থাৎ সৎ বিশ্বাস, সৎ চিন্তন, সৎ জ্ঞান আর সৎ আচরণ, এর মাধ্যমেই জীবনের পঞ্চম মহাব্রত পাওয়া যায়। জীবনের পঞ্চম মহাব্রত পাওয়ার মারফত নিজেকে মোক্ষ লাভ, নিজেকে উত্তীর্ণ করা যায়, আদতে ঈশ্বরের কাছে সমর্পণ করা যায়, এই বিশ্বাস তারা নিচ্ছে। তারা অহিংসার পথ ধরছে, তারা গা জোয়ারি কথা বন্ধ করে দিচ্ছে, তারা প্রতিবাদ করছে এই ভাবধারার মারফত। ক্ষত্রিয় বর্গের বৈদিক যুগের যে ব্রাহ্মণ্যবাদের যে আস্ফালন, তার বিরুদ্ধে তারা এই ধরনের দৃষ্টিভঙ্গি দর্শন এনে তারা প্রতিবাদ করছে। একই রকম জিনিস কোথাও না কোথাও দেখতে পাই, সেটা হচ্ছে আজীবকদের মারফত। আজীবক ধর্ম অনুযায়ী তারা বলছে সমস্ত কিছুই নিয়তির হাতে লেখা আছে, তুমি ভাই এই জীবনে কিছুই করতে পারো না। এরা বলছে যে ভাই তোমার জীবনটা পুরোপুরি নিয়তি দ্বারা কন্ট্রোলড। একটি রুমালের যদি তুমি দুখানা দিক দেখো, বা একটা পেনের যদি দুই দিকটা দেখো, তো আমি যদি এই দিকটা ছেড়ে দিই, তাহলে এইটার ওপর নিয়ন্ত্রণ এই হাতের রয়েছে, পেনটির। আবার এই যে পেন, এই পেনটা যদি আমি এই দিকেও ছেড়ে দিই, তাহলে পেনটা তলার থেকে পড়ে যাবে ওপর থেকে। সুতরাং আমাদের জন্ম কোথায় হবে, কোন ঘরে হবে, ছেলে হব না মেয়ে হব, পুরুষ হব নারী হব, ফর্সা হব না কালা হব, বা সাহেব হব না বিবি হব, গোলাম হব, কোন বর্ণের হব, কোন ধর্মের হব, এ সমস্ত কিছু কিন্তু আমাদের হাতে নেই। আমরা বড় লোকের ঘরে জন্মাবো না গরিব লোকের ঘরে জন্মাবো, এ সমস্ত কিছু কিন্তু ওপর থেকেই, বিধাতা থেকে, নিয়তি থেকে নির্ধারিত হয়ে রয়েছে। আবার আমরা কোথায় গিয়ে মরবো, আমাদের শেষ কোথায়, আমাদের যে নশ্বর শরীর, যতই আমরা অ্যাচিভ করে নিই না কেন, আমাদের জীবনে শেষ পর্যন্ত কে থাকবে সঙ্গে, কে থাকবে না, তারও কোনো সিউরিটি নেই। কিন্তু একটাই চরম সত্য হচ্ছে মৃত্যু, অর্থাৎ ফ্যাটালিজম, নশ্বরবাদ। সুতরাং যেহেতু আমাদের কোনো কিছুই আমাদের আত্মকন্ট্রোলে নেই, সুতরাং এত চিন্তা ভাবনা করে লাভ নেই। তো এটাই ছিল আজীবক ধর্মের মূল দর্শন। তারা বলছে কর্ম করে যাও, তারা কর্মার ওপর জোর দিচ্ছে এবং ফ্রি উইল, নিজস্ব ঐচ্ছিক শক্তির ওপর জোর দিচ্ছে, তুমি কাজ করো।
তো বেদের যে আগ্রাসন তার থেকে তারা সেই কনসেপ্ট থেকে ভেঙে দিচ্ছে। আরেক ধরনের ধারা প্রতিবাদী আন্দোলনে, সেটা হচ্ছে চারবাক নীতি বা লোকায়াত্তা। তারা বলছে সমস্ত কিছুই বস্তুবাদ, তুমি যা দেখছো ম্যাটেরিয়ালিজম, তুমি যা দেখছো সেটা আসলেই সত্য, সেটাতেই ঈশ্বর। সুতরাং নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তোমার যদি মনে হয় যে আজকে বিরিয়ানি খেতে হবে, খেয়ে নাও ভাই, তাহলে ধার করে খাও। সবচেয়ে একটা বড় কথা আছে, সেটা হচ্ছে ঋণং কৃত্তা ঘৃতং পিবেত। অর্থাৎ তোমার যদি মনে হয় যে তোমার ঘি খাওয়া প্রয়োজন, তাহলে প্রয়োজনে তুমি কি করো, যে ঋণ করেও ঘি খাও। অর্থাৎ তারা বস্তুবাদের ওপর জোর দিয়েছে। জীবনে তারা প্রতিটা জিনিসকে, তাদের মূল মোটোই ছিল লিভ হ্যাপিলি অ্যাজ লং অ্যাজ ইউ লিভ। যতক্ষণ তুমি বাঁচো ততক্ষণ সুখে বাঁচো, আনন্দে বাঁচো, দুঃখ দিও না, কষ্ট দিও না। তারা এই নীতির মারফত কিন্তু তারা সেই বৈদিক যুগের যে রূঢ়তা, ক্রূরতা, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। এইরকম বিভিন্ন রকম ভেদ, এই ধরনের রকম দর্শনের যে ফারাক চলে আসছে প্রতিবাদী আন্দোলনের মারফত। তো এই যে পার্টিকুলার প্রতিবাদী আন্দোলনগুলো হচ্ছে, তার যদি মূল বৈশিষ্ট্যগুলো, মেন কি ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে নিই, তাহলে দেখব কি, সেটা ছিল অ্যাগনস্টিক বা অ্যাস্থেস্টিক। অর্থাৎ নাস্তিকতার দিকে তারা টার্ন নিচ্ছে, সোকল্ড বেদিক কালচার যেগুলো আস্তিকতা ছিল তার বিরুদ্ধে গিয়ে। র্যাশনালিজম, তারা সমস্ত কিছুই লজিকে করার চেষ্টা করেছে। শুধুমাত্র কোনো কিছু বিশ্বাস, ওই বেদে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, পুজো পাঠ করতে হবে, এই সবের থেকে না গিয়ে তারা লজিক্যাল, এথিক্যাল কন্ডাক্টের ওপর জোর দিয়েছে। প্রতিটি ইন্ডিভিজুয়ালের এফোর্টের ওপর জোর দিয়েছে, যে একক মানুষ তারা কি কাজ করার চেষ্টা করছে, তার জন্য স্বাভাবিকভাবেই জাতিভেদ মনোভাবটা কিন্তু সেখানে বিলীন হয়ে যাচ্ছে সেই কনসেপ্টে। লিঙ্গুয়েস্টিক শিফট, তারা প্রত্যেকেই উচ্চ বর্ণের বা এলিট শ্রেণী, তাদের যে ভাষা সংস্কৃত, সেখান থেকে বেরিয়ে এসে জনতার যে বোঝার মতো উপযোগী যে ভাষা, সেই ভাষায় তারা নিজেদেরকে দর্শনগুলোকে শেয়ার করছে। সংস্কৃত, বেদের ভাষা কি? সংস্কৃত ভাষা। বেদের শাস্ত্রের ভাষা কি? সংস্কৃত ভাষা। সংস্কৃত কতজন মানুষ বুঝতে পারে? অনেকেই বুঝতে পারে না। তাহলে সেই ভাষার ওপর আগে আয়ত্ত থাকবে, তবে না সেই দর্শনকে বুঝতে পারবো, যেটা শুধুমাত্র উচ্চবিত্ত শ্রেণীর হাতে কিন্তু প্রধানত নিবদ্ধ ছিল বা আবদ্ধ ছিল। জনতা সেই ভাষা বুঝতেই পারছে না, তাহলে সেখানেই তো ফারাক তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানেই তো আজকে ম্যানিপুলেট হচ্ছে। একই রকমভাবে সমস্যা কিন্তু আজকেও, যদি অন্যরকমভাবে ভেবে দেখো, সেটা হচ্ছে আইনের ভাষা। আমরা অনেকেই সাধারণ মানুষজন আমরা আইনকে ভয় পাই, তার কারণ যতখানি আমরা জানি না, তার বেশি সমস্যা হচ্ছে আইনের ভাষাটাকে আমরা আয়ত্তে আনতে পারি না। বা সেরকম হয়তো কোনো ভালো একজন লোক বা শিক্ষক আইনগুলোকে খুব ভেঙে চুড়ে সর্বসাধারণের কাছে হয়তো উপনীত করেননি এখনো পর্যন্ত। এই জন্য এত আইনের মারপ্যাচ, সেখানে বেশ কিছু মানুষজন কিন্তু ক্লিষ্ট হচ্ছে পুরোপুরি সমাজ ব্যবস্থার নানা রকম মার প্যাচে। এবং স্বাভাবিকভাবে সেখানে কোথাও না কোথাও ক্ষমতার আস্ফালন চলেই আসছে, নিপীড়িত হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ। যদি মানুষজন পড়াশোনা করতো, আইন নিয়ে চর্চা করতো, তাহলে সমাজের অনেক সমস্যা কিন্তু অনেক সাধারণভাবে কিন্তু মিটে যেত। তো এই যে বিষয়টা, এখানেই তো ফারাক থেকে যাচ্ছে। কিন্তু এই প্রতিবাদী আন্দোলনটাও হচ্ছে যে সাধারণের যে ভাষা, কমনার্সদের যে ল্যাঙ্গুয়েজ, সেটা ইউজ করতে করতে তারা পালি ভাষায় কথা বলছে, তারা প্রাকৃত ভাষায় কথা বলছে, তারা আদার লোকাল ডায়ালেক্টে কথা বলছে, যাতে মানুষ আসলে ঈশ্বর চেতনা কি, নিজের জীবন কি, নিজের সমাজে অবস্থান কীরকম হওয়া উচিত, নিজেকে চিনতে পারে। সেই জন্য আবামরের ভাষা হচ্ছে তাদের ভাষা। ঠিক এর ফলে সমাজে যেমন প্রভাব পড়ছে, তাদের রাজনৈতিক চিন্তাভাবনা তাদের প্রভাব পড়ছে, সমাজের সংস্কৃতি তাদের প্রভাব পড়ছে, অর্থনীতিতে তাদের প্রভাব পড়ছে। আরেক কথা বলছি, এই প্রতিবাদী আন্দোলনের বিভিন্ন যে ভাবধারা, তাদের প্রভাব পড়ছে। সমাজে কেমন প্রভাব পড়ছে? যারা বণিক শ্রেণীর সম্প্রদায়ের মানুষজন, যারা বৈশ্য শ্রেণীর লোকজনের মানুষজন, তারা বর্ণপ্রথার কঠোরতার কিছুটা হ্রাস পাচ্ছে এবং তারা সামাজিক গতিশীলতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন শাসক শ্রেণী, পলিটিক্যাল পাওয়ার, তারা দেখছে যে না, মাস খেপে গেলে তো মুশকিল, জনতা খেপে গেলে মুশকিল, তাই জনতাকে শান্ত রাখার জন্য
জনতার যে পছন্দের ভাষা, জনতার পছন্দের যে দর্শন, তাকে নিকট করতে হবে, না হলে আমার ক্ষমতায় টিকে থাকা মুশকিল। স্বাভাবিকভাবেই বড় বড় যেসব পাওয়ারফুল যারা কিং ছিল, শাসক ছিল, তারা কিন্তু ধীরে ধীরে এই ধরনের প্রতিবাদী আন্দোলনের যে ধর্মগুলো, ধারাগুলো, তারা তাকে পৃষ্ঠপোষকতা করা শুরু করে দিচ্ছে। যেমন বিম্বিসার, যেমন অজাতশত্রু, যেমন সম্রাট অশোক, যেমন কনিষ্ক, এরকম ভারতবর্ষের প্রাচীন যুগের উল্লেখযোগ্য শাসকরা এই প্রতিবাদী আন্দোলনের যে ভাবধারা, তার পৃষ্ঠপোষকতা শুরু করে দেয়। সাময়িকভাবে কালচারাল এফেক্ট পড়ে যাচ্ছে। বিভিন্ন রকম যে মঠ, বিহার, পড়াশোনার পীঠস্থান সবই তৈরি হচ্ছে এই ভাবধারা বা দর্শনগুলোকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবেই যারা বণিক শ্রেণীর লোকজন, তারা যদি সমাজে সম্যকভাবে এই স্কোপ পাচ্ছে, যখন সেখানে আর বর্ণভেদ প্রথা অতটাও মাথাচাড়া দিয়ে আর উঠছে না, তারা যখন নিজেদের সামাজিক অর্থনৈতিক যে যে বৈপরীত্য ছিল, যে বৈষম্য ছিল, সেখানে যখন কমে যাচ্ছে, তখন তারা নিজেদেরকে ফ্লাওয়ার করতে পারছে, তারা ফ্লাওয়ারিশ করতে পেরে তারা এগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে তারা এনকারেজ ট্রেড অ্যান্ড কমার্স বাই দ্য কন্ডেমিং ভায়োলেন্স। তারা কোনো রকমভাবে বিভিন্ন এলাকাতে ব্যবসা বাণিজ্য করে ধর্মেরও যেমন প্রচার করছে, তেমনই ব্যবসারও উন্নতি হচ্ছে। আর টাকা যার, ক্ষমতার, তার সমাজ ব্যবস্থা অনেকটা রিলিফ পাচ্ছে বৈদিক যুগের সেই কঠোর রীতিনীতির জীবনযাপন থেকে। ওভারঅল কি দাঁড়াচ্ছে? ওভারঅল দাঁড়াচ্ছে পার্থক্য। পূর্ববর্তী সময়কালে, পরবর্তী বৈদিক যুগে যে অর্থোডক্স, রিজিড, একদম গোড়ামি যেটা ছিল, যে ভেদিক কালচারের, যে ব্রাহ্মণত্বের, তার সঙ্গে নতুন যে ভাবধারা, যে শ্রমণা কালচার আসছে, তার মধ্যে সরাসরি পার্থক্য দেখা যাচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। প্রথম বৈশিষ্ট্য অথরিটিশিপ। বৈদিক যুগের বা ব্রাহ্মণত্ব যুগের অথরিটি কারা? তারা বলছে বেদ সবার ওপর, তাই বেদকেই আমরা সুপ্রিম বলে মানি। বৈদিক যুগের লোকজন তাই বলছে, বৈদিক লোকজন তাই বলছে। কিন্তু যারা শ্রমণা কালচারের লোকজন, তারা কি বলছে? ওভারঅল তারা বলছে আমরা বেদিক অথরিটিকে মানি না। যারা বেদিক যুগের লোকজন, যারা ব্রাহ্মণত্ববাদকে পৃষ্ঠপোষক করছেন, তারা বলছেন বর্ণ সিস্টেম থাকবে, বর্ণভেদের যে প্রথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে সমাজে চারটে ভাগ হয়ে গেছে, সেটাকে মানতে হবে, কারণ তারা সেটাতে ইউজ টু বি, কারণ তারা শাসনে মজা পেয়ে গেছে, শোষণে মজা পেয়ে গেছে। এরা বলছে আমরা সামাজিক সাম্য চাই, প্রিস্ট সোশ্যাল ইকুয়ালিটি, সবাই সমান, সবাই নাগরিক আমরা। তারা বলছে, শ্রমণ শ্রেণীর লোকজন বলছে, তারা সোশ্যাল অর্ডারটাকে সমান করে দিচ্ছে। ভাষা নিয়েও বিভেদ দেখা দিচ্ছে। একটু আগেই বলেছি, ব্রাহ্মণত্ব তৈরি হচ্ছে এলিট শ্রেণীর ওপর, যাদের ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত, কিন্তু এরা বলছে আমরা আমজনতার ভাষায় কথা বলবো, আমরা পালি বা প্রাকৃতের ওপর ডিপেন্ড করছে তারা। এবং তারা মেথডকেও পাল্টে দিচ্ছে। বৈদিক যুগে যে যজ্ঞ করা, রিচুয়াল, যে প্রিস্টলি কালচার ছিল, সেই কালচারকে ভেঙে দিয়ে তারা মূলত যে মূল দর্শন, মূল ফিলোসফি, মূল রীতিনীতি, রীতিনীতি বলতে এখানে এথিক্স, যে নীতিবোধ, নৈতিকতাবোধ, তার উপর জোর দিচ্ছেন। তারা ধ্যানে মগ্ন হচ্ছেন। তারা প্রত্যেক একক ব্যক্তির ইচ্ছা শক্তি এবং কর্মের ওপর জোর দিচ্ছেন, যে সবাই মিলে চলো সমাজ পাল্টায়, দেশ পাল্টায়, সভ্যতা পাল্টায়। কারোর ওপর সেই অর্ডার মেনে নেব না। প্রত্যেক একক ব্যক্তিত্ব আলাদা আলাদা হয়ে আমরা ভালোর দিকে এগিয়ে যাব। অর্থাৎ সরাসরি এই যে একগুয়েমি ছিল, গোড়ামি ছিল ব্রাহ্মণত্ববাদের বৈদিক যুগের, যেটা পরবর্তীকালে এসছিল, তার থেকে পুরোপুরি অপোজিটে চলে যাচ্ছে এই শ্রমণা কালচার এবং শ্রমণা কালচারের বিভিন্ন ভাবধারা। সেটা কখনো কখনো বৌদ্ধ ধর্ম, কখনো কখনো জৈন ধর্ম, কখনো আজীবক বা অন্যান্য ধারার মারফত সেটা এস্টাবলিশ হচ্ছিল। এই বিভিন্ন ভাবধারার মধ্যে সবচেয়ে বেশি যে ধর্ম পপুলার হলো এই ভারতবর্ষের উপমহাদেশীয় অঞ্চলে, এবং উপমহাদেশ কেন কথাটা বললাম, কারণ শুধুমাত্র ভারতবর্ষের সীমানার মধ্যে আবদ্ধ ছিল না। পাকিস্তান, আফগানিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, আমাদের উপর দিককার এদিকে চীন, মঙ্গোলিয়া, জাপান, সমস্ত দেশে, কোরিয়া, অনেক বিশাল বড় এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে যাচ্ছে বৌদ্ধ ধর্মের জয়গান। আমাদের আজকের ক্লাসে যেটা নিয়ে আলোচনা করছি আমরা, সেটা হচ্ছে
বুদ্ধিজম। এবার এই বুদ্ধিজমকে আমরা খুঁটিনাটি করে পড়ব। এতক্ষণ আমরা তার প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করলাম। কি পড়বো বাবা? তোমাদের জন্য মাইন্ড ম্যাপ করে আনার চেষ্টা করি, যাতে কম সময় তোমাদেরকে বেশি তথ্য দিয়ে আমরা পড়ার মতো করে এগিয়ে যেতে পারি। বুদ্ধিজম আমরা জানি যে এই ধর্মটা উত্থান হচ্ছে যার হাত ধরে, সেটা হচ্ছে লর্ড গৌতম বুদ্ধা, যার বাল্যকালের নাম ছিল কি? সিদ্ধার্থ। যার মায়ের নাম ছিল মায়াদেবী, মাসি ছিলেন গৌতমী, এবং মাসির নাম থেকে তার নাম হয় গৌতম। বাবা কে ছিলেন? শুদ্ধোধন, শাক্য বংশের রাজা। তার পত্নী কচ্চানা বা যশোধরা বা গোপা। বিভিন্ন উপাদানে বৌদ্ধ সাহিত্যে বিভিন্ন উপাদানে আমরা এই নাম পাই। পুত্র রাহুল, এবং তার একটি ঘোড়া ছিল যার নাম হচ্ছে কণ্ঠক। তার জন্ম হচ্ছে কোথায়? তার জন্ম হচ্ছে নেপালের কপিলাবাস্তুর লুম্বিনী উদ্যানে। কবে জন্ম হচ্ছে? এক বৈশাখী পূর্ণিমা তিথিতে। বিভিন্ন ঐতিহাসিক উপাদান অনুযায়ী, বৌদ্ধ সাহিত্য অনুযায়ী, যেমন সূত্র নিকায় কিংবা সিংহলী বৌদ্ধ ধর্মগ্রন্থ, মহাবংশ, দিব্যবংশ, জাতক কাহিনী বা ললিত বিস্তার অনুযায়ী আমরা বিভিন্ন রকম সময়কাল পাই। কখনো পাই 563 খ্রিস্টপূর্ব, কখনো পাই 566, কখনো পাই 567। আমরা মোটামুটি এই সময়কালগুলোকে পেয়ে যাই যখন তার জন্ম হচ্ছে বলে। এই গৌতম বুদ্ধ যাকে বলছি আমরা, তার প্রথম সন্ন্যাস গুরু হচ্ছেন এক ঋষি আরারগলম আর উদ্রক রামপুত্র। এই দুজন ছিল তার সন্ন্যাস গুরু। ঠিক আছে, তাহলে ঋষি গৌতম রাহার কলম আর উদ্রক রামপুত্র ছিল আমাদের গৌতম বুদ্ধের সন্ন্যাস গুরু। নেক্সট আর কি জানতে পারি আমরা? তার পরবর্তীকালে একটা জায়গায় প্রিয় আশ্রম তৈরি হয়। কোথায়? জেতবন। জেতবনটা কে দান করেছিলেন? লর্ড গৌতম বুদ্ধকে একজন বণিক দান করেছিলেন, তার নাম হচ্ছে অনাথ পিত্তক। তিনি দান করছেন এই জায়গাটা জেতবন বিহার, এবং সেখানে তিনি আশ্রম তৈরি করেন, এবং সেটা তার প্রিয়তম আশ্রম ছিল। গৌতম বুদ্ধ যখন বিবাহের পরবর্তীকালে এক সন্তান হয়ে যাওয়ার পর হঠাৎ করে যখন বুঝতে পারলেন যে জীবনে দুঃখটাই এটাই থেকে যাবে, মায়া থেকে যাবে, এর মুক্তির উপায় কি, তিনি যখন এই অন্বেষণে ঘর ছাড়া হচ্ছেন, তো এই ঘর ত্যাগ করার, রাজ্যপাট ত্যাগ করে দিচ্ছেন তিনি। এই ত্যাগ করা ঘটনাটাকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ কাল। তিনি তখন, তার বয়সকাল হচ্ছে কত? মাত্র 29 বছর বয়স। এবং সেই সময় তাকে বাড়ি থেকে তিনি যখন বেরিয়ে আসছেন, তাকে সাহায্য করছেন কে? তার সারথি। ওই কণ্ঠ ঘোড়া করে, তার রথে করে তাকে নিয়ে আসছেন তার সারথি। তার নাম হচ্ছে চান্না বা ছন্দক, এই নাম আমরা পেয়ে থাকি। আবার তিনি যখন বোধিলাভ করছেন, তিনি যখন দীর্ঘদিন ধরে তিনি সন্ন্যাস নিয়ে তিনি যখন তপস্যা করছেন, কার তীরে? নৈরঞ্জনা বা ফল্গু নদীর তীরে এক অসত্য গাছ, বা ইংরাজিতে বলি আমরা পিপল ট্রি, এর নিচে বসে যখন তিনি তপস্যা করছেন, এবং জায়গাটা কোথায় ছিল? বুদ্ধগয়ার কাছে বোধিলাভ তিনি করছেন। ঠিক আছে, সেই সময় বোধিলাভের সময় তার বয়স ছিল 35 ইয়ার্স, অর্থাৎ প্রায় 6 ইয়ার তিনি তপস্যা করছেন। এবং বোধিলাভ করার পর, তার জ্ঞান হওয়ার পর, তার নাম হচ্ছে বুদ্ধ বা তথাগত। বুদ্ধ নাম তোমরা অনেকেই জানি, তথাগত নামটা কিন্তু খেয়াল রেখো তোমরা। এবার বোধিজ্ঞান হলো, তারপরে তার 5 জন খুব গুরুত্বপূর্ণ শিষ্য আসছে। 1 কৌডিন্য, 2 ভদ্রিক, 3 অশ্বজিৎ, 4 বাপ্য বা বাষ্প বলা হয়, আর 5 মহানাম। টোটাল তার 5 জন শিষ্য আসছে। এরপর তিনি প্রথমবারের জন্য ধর্মকে প্রচার করার চেষ্টা করছেন। তার যে জ্ঞান হলো, দৃষ্টিভঙ্গি হলো, তার যে দর্শন লাভ হলো, তা তিনি প্রচার করার চেষ্টা করছেন। এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন।
তিনি লোকেশন চুজ করলেন কোথায়? ঋষিপত্তনম, সেটা বর্তমানে কোথায়? সারনাথ। এই যে তিনি কথা বলছেন, তার দর্শনকে তিনি শেয়ার করছেন, তার প্রধান ভাষা কি হলো? তার ভাষার দিক থেকে আঙ্গিক হলো সাধারণের ভাষা, প্রাকৃত এবং পালি ভাষায় তিনি কথাবার্তা বলছেন। ঠিক তার সময়কালে, পরবর্তীকালে বেশ কিছু লোকজন তার শিষ্যত্ব গ্রহণ করেছে। যদি দেখা যায় সমাজের কোন কোন শ্রেণীর লোক শিষ্যত্ব গ্রহণ করেছে, যারা রাজা ছিল সর্বেসর্বা, তাদের মধ্যে অনেকে গ্রহণ করেছেন, যেমন মগধের রাজা প্রত্যেকেই, যেমন বিম্বিসার, অজাতশত্রু, এরা গ্রহণ করেছেন। কোশল রাজ প্রসেনজিৎ, তিনি গ্রহণ করছেন। বণিক সম্প্রদায়, তারাও তার শিষ্যত্ব গ্রহণ করছে, যেমন অনাথ পিণ্ডক, তাকে দান করেছিল জমি চেতবন। এছাড়া সারিপুত্র মধ্যগলায়, তিনি গ্রহণ করছেন। একজন শূদ্র গ্রহণ করছে, আনন্দ এবং উপালি, দুজন মিলে তারা তার শিষ্যত্ব গ্রহণ করছে। এক দস্যু অঙ্গুরিমাল, তিনি গ্রহণ করছেন বৌদ্ধ ধর্মের শিষ্যত্ব। এছাড়া একজন বারাঙ্গনা প্রস্টিটিউট আম্রপালি, তিনিও গ্রহণ করছেন। এক নর্তকী যাকে বলা যেতে পারে। তো যাই হোক, শেষমেশ তার মৃত্যু হচ্ছে, নশ্বর দেহের মৃত্যু হচ্ছে, যাকে আমরা বলছি মহাপরিনির্বাণ। বিভিন্ন উপাদান অনুযায়ী ডেটা পাই, তথ্য পাই। কোন সময়কালে? 486 বা 487 খ্রিস্টপূর্বাব্দে, বিসিতে। যদিও সিংহলী মত অনুযায়ী তার মহাপরিনির্বাণ হচ্ছে 544 বিসিতে। তার মৃত্যুস্থান কোথায়? কুশীনগর, যেটা বর্তমানে বিহারের, ওই ইউপির গোরক্ষপুর। ঠিক আছে। আর বয়সকাল কখন? বয়সকালটা হচ্ছে 80 বছর। তাহলে তিনি গৃহত্যাগ করছেন 29-এ, তার বোধি লাভ হচ্ছে 35-এ, এবং বাকি সারাটা জীবন তিনি সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষকে এক করার চেষ্টা করেছেন, দেশকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সময়কাল, বয়স হচ্ছে 80 বছর পর্যন্ত তিনি এই কাজ করেছেন। গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের জীবনের যে মূল গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, মূল 5টা ঘটনা, তাকে আমরা বিভিন্ন রকম ভাবে সিম্বলাইজ করা যায়, প্রতীকীকরণ করা যায়। যেমন 1, জন্মলাভ। গৌতম বুদ্ধের জন্মলাভ, তাকে চিহ্নিতকরণ করা হয় পদ্ম ফুল দিয়ে এবং বুল বা ষাঁড় দ্বারা চিহ্ন হয়, যে সেটা তার জন্মলাভের সময়কাল। 2, মহাভিনিবেশকরণ, তিনি যে গৃহত্যাগ করছেন সেইটাকে সিম্বলাইজ করা হয় হর্স দ্বারা বা অশ্ব দ্বারা। এরপরে তিনি নির্বাণ লাভ করছেন, সেটা হচ্ছে বোধিবৃক্ষ দ্বারা। তিনি তার জ্ঞান, বোধ তিনি আনছেন। এরপর তার প্রথম ধর্ম প্রবর্তন তিনি করছেন, ধর্মচক্র প্রবর্তন, সে চক্রের দ্বারা করছেন, আদর্শের দ্বারা করছেন। আর শেষমেশ তার মৃত্যু হচ্ছে, অর্থাৎ মহাপরিনির্বাণ লাভ বা একদম মুক্তি, সেটা হচ্ছে স্তূপের দ্বারা। এই 5টা সিম্বলকে মনে রাখতে হবে: জন্মলাভ, মহাভিনিষ্ক্রমণ, নির্বাণ লাভ, ধর্মচক্র প্রবর্তন এবং মহাপরিনির্বাণ। এইগুলোকে সিম্বলাইজ কোন কোন জিনিস দিয়ে চিহ্নিত করা হয়েছে। নেক্সট, বৌদ্ধ ধর্মের যে মূল রিলিজিয়াস প্রিন্সিপল বা কর্মকেন্দ্রিক দর্শন ছিল, আদর্শ ছিল, সেগুলোকে নিয়ে যদি আলোচনা করি তাহলে বুঝতে হবে এই সমস্ত কিছু ছিল তার কর্মবাদের ওপর নির্ভর করে, কাজের ওপর নির্ভর করতে তিনি বলছেন। কর্ম কিরকম? তিনি বলছেন আর্য সত্য মেনে নাও। আর্য সত্য বলতে জগৎ দুঃখময়, সুতরাং এই জগৎ দুঃখ কেন আসে? জগতে দুঃখ আসে এই কারণেই, কারণ আমাদের আসক্তি হয়। তোমার টুম্পাসনার প্রতি তোমার যে আসক্তি, তার কারণে তোমার কষ্ট শুরু হয়ে যায়। তোমার যদি আসক্তি না থাকতো তাহলে টুম্পাসনা তোমাদের তাকালো না, তাকে নিয়ে তোমার কষ্ট হতো না। সুতরাং জগতে দুঃখ আসছে কারণ তোমার আসক্তি থাকে। তাই আসক্তি কি আনছে? তোমার ধ্বংস আনছে। সুতরাং ধ্বংসর থেকে বাঁচার উপায় আছে, পথ আছে, এবং সেই পথগুলোকেই তিনি বলছেন অষ্টাঙ্গিক মার্গ। আমি উদাহরণ দিয়ে বললাম টুম্পাসনা। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের সারাটা জীবন ধরে যে আকর্ষণ, যে আসক্তি, তার কারণেই কিন্তু দুঃখ আসে, যাকে আমরা মায়া বলি। এই মায়ার থেকে যদি আমরা নিবৃত্ত লাভ করতে পারি তাহলেই কিন্তু আমাদের কষ্ট বলে কিছু উপলব্ধি থাকবে না। ঠিক আছে? তো তিনি বলছেন এই মায়া ত্যাগ করার জন্য
8টা উপায় বার করতে হবে। কি কি উপায়? তিনি বলছেন, সৎ বাক্য বলো, কাউকে প্লিজ করতে হবে না। কে খেপে যাবে, কে রেগে যাবে, এসব ভেবে লাভ নেই। যা সত্যি তা সত্যি হয় বলো, সৎ বাক্য বলো, এবং সৎ কার্য বলো। কাউকে খুশি করার জন্য কাউকে তুমি মিথ্যের আশ্রয় নিও না। সৎ কাজ করো, সৎ কথা বলো। তোমার জীবন সততায় মুড়ে দাও, সৎ জীবন আনো। তুমি যা চেষ্টা করবে, তাতে সফল হও বা না হও, তোমার চেষ্টা যেন সততার সঙ্গে হয়, সৎ চেষ্টা হয়। তোমার সারাটা দিনের যা চিন্তা ভাবনা, সবটাই যেন হওয়া উচিত সৎ চিন্তা। তোমার যে ভাবনা চিন্তার যে নানা রকম আঙ্গিক খুলবে, যাকে বলা হয় চেতনা, সে চেতনার বিকাশও যেন সৎ হয়। তুমি যা প্রতিজ্ঞা নিচ্ছ, 2026 পড়লো, আমি স্যার ঠিক করে পড়বো। 2024 সালের WBCS এর প্রিলিমস কাদের জন্য? যারা 2 বছর ঠাঁটিয়ে পড়াশোনা করেছে। আমি স্যার মাঝে মধ্যে মোটিভেশন নিয়েছি, মাঝে মধ্যে স্যার পরীক্ষা হয় না, ল্যাথ খেয়ে গেছি। ভাই, মোটিভেশন তাদেরই দরকার যাদের মোটিভ থাকে না। তুমি যদি জানোই বাড়ি থেকে বেরিয়ে হাওড়া যাবে না শিয়ালদা যাবে, তুমি ঠিক জায়গার টিকিটই কাটবে। মাঝখানে ট্রেন লেট চলছে, সিগন্যাল নেই, ট্রেনে গোলমাল, যে কোনো উপায়তেই তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে, যদি তোমার গন্তব্য নির্ধারিত থাকে। তুমি গন্তব্য ঠিক নেই, তুমি মাঝখানের রাস্তায় নামবে, কি এদিক ওদিক ছড়িয়ে যাবে, তো সেটা তোমার গোলমালে হয়ে যাবে। তোমার মোটিভই যদি ঠিক না থাকে, তো তুমি মোটিভেশন খুঁজে বেড়াবে, উপায় কি খুঁজে যাবে। উপায় তোমাকেই খুঁজতে হবে। সুতরাং তোমাকে সৎ সংকল্প নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে WBCS মিন্স WBCS, মারবো মানে মারবই। এবং তার জন্য এই যে দর্শন, তাকেও করতে হবে তোমাকে সৎ হতে হবে। অর্থাৎ সততার আশ্রয় নিতে হবে। কাউকে কোনো কথা, কোনো কাজ প্লিজ করার জন্য নয়। তোমার যদি সত্যিই গন্তব্যে পৌঁছাতে হয়, তাহলে তোমাকে আগে নিজের সাথে নিজে অনেস্ট থাকতে হবে। আয়নায় দাঁড়িয়ে বলার সাহস রাখতে হবে যে আমি যা যা কাজ করছি প্রতি মিনিটে, আমি এই কাজগুলো দিয়ে WBCS হতে পারি। যদি তোমার বিবেক একবারও বলে থাকে যে না, কোথাও ফাঁক ফোকর হচ্ছে, তো যা করার দরকার সেগুলো লেখো, প্রতিটা জিনিস ধরে ধরে প্রতিদিন পারফর্ম করার চেষ্টা করো, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে, প্রতি রাতে পারফর্ম করার চেষ্টা করো। তাহলে দেখি তুমি কি করে অফিসার হও না। এরপরেই বলছে, তাহলেই আসবে কি? নির্বাণ লাভ হবে, তোমার আত্মার মুক্তি আসবে, তুমি তোমার টার্গেট ফুলফিল করতে পারবে। এর জন্য তোমাকে নিতে হবে কি? মধ্যম পন্থা। অর্থাৎ তোমাকে ভোগ ভালাসও করতে হবে, ভোগ বিলাসও করতে হবে, তোমাকে সঙ্গে সঙ্গে তপচর্চাও করতে হবে। সব ত্যাগ করতেও হবে না, আবার সঙ্গে সঙ্গে তোমাকে এই ধরনের রূঢ় জীবন, এক ধরনের তপস্যা, এই চর্চাও করতে হবে। তুমি সিনেমা দেখো, খারাপ নয়, সারাদিন ধরে রিলসই দেখছো, এটা খারাপ। তুমি রিলস দেখো, খারাপ নয়, আর সারাদিন ধরে শুধু রিলসই দেখছো, এটা খারাপ। তোমার বই পড়া দরকার, বই পড়ো, শুধু 50টা বই কিনে আনছো, এটা খারাপ। সুতরাং ভোগ বিলাস করা দরকার, বাট লিমিটেড করো, এবং যেটুকু আনছো তার প্রতি তো তোমার সততা থাকা দরকার। তুমি তপচর্চা করো, অর্থাৎ তপস্যা করো সেই জিনিসগুলোকে নিয়ে, তবেই তোমার নির্বাণ লাভ হবে। সারাদিন ধরে 16 ঘন্টা কেউ পড়ে যায় না ভাই, WBCS ক্র্যাক করে না, UPSC ক্র্যাক করে না। কাজের কতটুকু লাগছে, কতটুকু আমি পড়ে উগরাতে পাচ্ছি, সেটুকুকে গেল। তার জন্য কোনো কম্প্রোমাইজ করাও যেমন যাবে না, কোনো কিছু ত্যাগ করারও দরকার নেই। 8 ঘন্টা ঘুমাও, 8 ঘন্টা পড়ো, 8 ঘন্টা জীবন এনজয় করো, 24 ঘন্টা এমনিই হয়ে যায়। তার জন্য তোমাকে কি করতে হবে? পঞ্চশীল নীতি নিতে হবে। তোমাকে অহিংস হতে হবে, তোমাকে সত্যি কথা বলতে হবে, সত্যবাদিতা বলতে হবে, চুরি করলে হবে না, অচৌর্য নীতি ধারণ করো, অন্যায় করা যাবে না, অসৎ আচরণকে পরিত্যাগ করতে হবে। কোন সময় এই নীতি তিনি এস্টাবলিশ করছেন বৌদ্ধ ধর্ম? গৌতম বুদ্ধ যে সময়ে ব্রাহ্মণ্যবাদ চূড়ান্ত আকার নিয়েছিল, সমাজে চূড়ান্ত রকমভাবে উচ্চবিত্ত নিম্নবিত্তের মধ্যে ফারাক দেখা দিচ্ছে, অর্থনৈতিক বৈষম্য দেখা দিচ্ছে, সেই সময় মানুষ মিথ্যে বলতো, চুরি ছিনতাই করতো। এইগুলোকে বাদ দিতে বলছে যে তুমি সাধারণ মানুষ যদি হও, তোমাকে সত্যি যদি তোমাকে জীবনে মোক্ষ লাভ করতে হয়, জীবনটাকে যদি সত্যি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আগে তো খারাপ খারাপ জিনিসগুলোকে বাদ দাও, নাহলে তুমি ভালোকে আনবে কি করে? একটা জলের জারে যদি নোংরা জল ঢেলে রেখে দাও, তাহলে ওখানে ভালো ভালো জল তুমি ঢেলবে কি করে? তাহলে জলটাকে আগে তোমাকে পরিষ্কার করে বোতলটা ফাঁকা করতে হবে।
একটা বোতলে তুমি শুধু নোংরা জল ভরিয়ে রেখে দিয়েছো, তাহলে তুমি সেখানে পরিষ্কার জল দিয়ে ভরাবে কি করে? পারবে না তো। তাহলে আগে তোমাকে এই নোংরা জলটা ফেলতে হবে, ফেলার পর তোমার নতুন রূপে তোমার যে আধার হচ্ছে, সেই আধারে তুমি পরিষ্কার জল দিয়ে ভরপুর করে ফেলো। তো তোমার মধ্যে যে যে খারাপ জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে বাদ দাও, সততার পথ ধরো, পঞ্চশীল নীতি মানো, তবে না তোমার এই অষ্টাঙ্গিক মার্গ কাজে লাগবে, তবেই না তোমার নির্বাণ লাভ হবে। তিনি এই নীতি আরোপ করছেন। তিনি বলছেন এইগুলোর মারফত জ্ঞান আসবে, ধর্ম এস্টাবলিশড হবে এবং সবাই এক হয়ে সংঘ তৈরি হবে। তাকে তিনি বলছেন ত্রিরত্না। তিনি বলছেন এর মারফত আমরা দুঃখ, জরা, ব্যাধি, মৃত্যুকে জয় করতে পারবো, অর্থাৎ ত্রিতাপ জয় করা যাবে এই পন্থার মাধ্যমে। ধীরে ধীরে বিভিন্ন সময়ে তার যে রীতিনীতি, তার যে দর্শন, তার বিভিন্ন শিষ্য সেটাকে লিপিবদ্ধ করছে এবং ধীরে ধীরে তার প্রধান ধর্মগ্রন্থ তৈরি হয়ে যাচ্ছে পিটকে। মূলত 3টে পিটক, যে পিটকের অর্থ হচ্ছে ঝুড়ি, বাকেট, অর্থাৎ জ্ঞান বা নীতির ঝুড়ি। 3টে পিটকে সেটাগুলো আবদ্ধ হচ্ছে। মূলত সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। সুত্ত পিটকে গৌতম বুদ্ধের যে মূল উপদেশ সেগুলো কি হয়েছে? লিপিবদ্ধ হয়েছে, সংকলিত হয়েছে। বিনয় পিটকে তার জীবনযাপন করার জন্য যে দর্শন, তার যে নিয়ম নীতি, সেগুলো লিপিবদ্ধ হয়েছে, সংকলিত হয়েছে। ওই ধর্মপিটকে তার দার্শনিক যে তত্ত্ব, যে তুমি কেন করছো, কি করছো, তার আইডিওলজি সেখানে লিপিবদ্ধ হচ্ছে। পরবর্তীকালে দেখা যাবে বিভিন্ন পিটকের অনেক রকম খণ্ড আসছে, অনেক রকম ভাগে সেগুলোকে আরো বেশি করে অ্যানালিসিস চলছে। সুত্ত যে পিটক, সেখানে দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুরত্ব নিকায় এবং ক্ষুদ্র নিকায়, এরকম নানা রকম ভাগে তার মূল উপদেশগুলোকে খণ্ডে বিভক্ত করা হয়েছে। একই রকমভাবে বিনয় পিটকে পাতিমোক্ষ, সূত্র বিভঙ্গ, খন্দকা, বিভিন্ন রকম ভাগে সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে। অভিধর্ম পিটকে এরকমভাবে 27খানা খণ্ড আছে। এর পরবর্তীকালে বিভিন্ন শাসকরা তাদের সময়ে গৌতম বুদ্ধের দর্শনকে কেন্দ্র করে তারা সমাবেশ তৈরি করছে। তো প্রথম সমাবেশ, ফার্স্ট কাউন্সিল হচ্ছে রাজগৃহে। কোথায়? সপ্তকর্ণী নামক একটা গুহাতে হচ্ছে। কোন সময়কালে? কোনো কোনো জায়গায় লেখা আছে 487, কোনো জায়গায় লেখা আছে 483 খ্রিস্টপূর্বাব্দে। সেই সময় কার সময় হচ্ছে এটা? কোন, তখন ছিলেন কে শাসক? অজাতশত্রু ছিলেন শাসক, যিনি হর্যঙ্ক বংশের শাসক ছিলেন। এই যে সমাবেশ, সেই সমাবেশের সভাপতি কে হয়েছিলেন? প্রেসিডেন্ট হয়েছিলেন মহাকাশ্যপ। এবং এই সময়তেই, এই ফার্স্ট কাউন্সিলেই সুত্ত এবং বিনয়, এই দুটো পিটককে সংকলনের কাজ করা হয়। এবং সংকলনের কাজ কে করেছিলেন? সেই গৌতম বুদ্ধের যে শিষ্য ছিল, দুজন যারা শূদ্র ছিল, তারা করেছিল, ওই আনন্দ আর ওই উপালি। সেকেন্ড কাউন্সিল বা সেকেন্ড সমাবেশ কোথায় হয়েছে বাবা? বৈশালীতে হয়েছে। কোন সময়কালে? কোথাও লেখা আছে 387, কোথাও লেখা আছে 383, মানে প্রায় 100 বছরের গ্যাপে হয়েছিল। তার সময়কালে, কালাশোকের সময়কালে, যিনি শিশুনাগ বংশে শাসক ছিলেন, তাহলে তার সময়কালে সেকেন্ড কাউন্সিল যখন হলো, সেই সময়কালে প্রেসিডেন্ট কে ছিলেন? সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন সবাকামী। সেই সমাবেশের সভাপতিত্ব করেছেন। এবং এই সময়তেই গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম, সে ধর্মটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক, থেরবাদিতা চলে আসছে, থেরিজম, আর 2 মহাসঙ্গিকা, এই দুটো সম্প্রদায়ে ভেঙে যাচ্ছে। এবং আরেকটা উপসম্প্রদায় আসছে, তার নাম ছিল সর্বত্ববাদিতা, সর্বাস্তাইজম। সেকেন্ড কাউন্সিল এগুলো আসছে। থার্ড কাউন্সিল কোথায় হচ্ছে স্যার?
পাটলিপুত্রে হচ্ছে, যাকে আজকের দিনে পাটনা বলি। কোন সময়কালে? 251 খ্রিস্টপূর্বাব্দের সময়। কার সময়কালে হয়েছিল? অশোকের সময়কালে হয়েছিল, মৌর্য শাসকের সময়কালে। প্রেসিডেন্ট কে ছিলেন? মঙ্গলিপুত্র তিস্য। এবং সেই সময়তে তৈরি হচ্ছে অভিধর্ম পিটকের সংকলন। তাহলে সুত্ত পিটক এবং বিনয় পিটক এগুলোর কাজ কিন্তু আগেই হয়েছিল প্রথমটাতে। কার আমলে? অজাতশত্রুর আমলে। অশোকের আমলে কি হলো? অভিধর্ম পিটকের সংকলন হলো, অর্থাৎ দার্শনিক তত্ত্ব সংকলিত হলো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, চতুর্থ সম্মেলন, ফোর্থ কাউন্সিল, জলন্ধর বা কাশ্মীরে হয়েছিল বলে তর্ক হয়ে থাকে, সঠিক উপাদান কোথাও নেই। 72 এডিতে হয়েছিল। 72 এডি মানেই কনিষ্কের আমলে হয়েছিল, যিনি কুষাণ শাসক ছিলেন। এবং সেই সময়কালে খুব খুব ইম্পর্টেন্ট একজন ছিলেন প্রেসিডেন্ট, তার নাম ছিল এই কাউন্সিলে বসুমিত্র। আরেকজন ছিলেন ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি, তার নাম ছিল অশ্বঘোষ, যাদের নাম তোমার ইতিহাসে বিভিন্ন পর্যায়ে পাও। এবং এই ফোর্থ কাউন্সিল আরও কেন ইম্পর্টেন্ট? এই সময়কালে আফটার অল বৌদ্ধ ধর্ম পুরোপুরি ভেঙে যায়। একটা ধারা হীনযান আর একটা ধারা মহাযান। এই মহাযান হীনযান কি জিনিস ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, যদি জিস্ট করে নিই কি দেখব? মহাযান অপেক্ষাকৃত ছিল মহৎ পথ, লিবারাল ছিল, উদার নৈতিক ছিল। লিবারাল ছিল, উদার নৈতিক ছিল। কিন্তু হীনযান লঘুতর পদ বা গোড়া বা রিজিডিটি ছিল বেশি। এই হীনযান অনুযায়ী এই ধর্মের যারা দৃষ্টিভঙ্গির লোকজন, হীনযান বুদ্ধিজমের, তারা বলতো গৌতম বুদ্ধ হচ্ছেন একজন ধর্ম প্রচারক, তিনি ঈশ্বর নন। কিন্তু মহাযানের যারা অবলম্বী তারা বলে গৌতম বুদ্ধ স্বয়ং ঈশ্বর, তারা ঈশ্বর জ্ঞানে গৌতম বুদ্ধকে দেখে, কিন্তু এরা ধর্মপ্রচারক হিসেবে ঈশ্বরকে বিশ্বাস করেন, গৌতম বুদ্ধকে বিশ্বাস করেন। হীনযানের লোকজন বলে যে নিজ নির্বন লাভ করো, আপনা জান বাঁচা চাচা। কিন্তু এরা বলে সবাই মিলে আমরা বড় হব, সবার মুক্তি দরকার, সর্বসাধারণের মুক্তির দাবি তারা রাখে। এই কারণে এই মহাযান লোকজন বলে যে আমরা শুধু নিজে বাঁচবো, নিজে ভালো থাকবো, নিজেও নির্মাণ করবো তা নয়, সবাইকে নিয়ে ভালো সোসাইটি আনতে হবে। তাই জন্য দান করতে হবে, ধ্যান করতে হবে, বীর্য আসতে হবে, মানে শক্তিশালী হতে হবে, উপায় থাকা দরকার, জ্ঞান থাকা দরকার, প্রতিনিধান থাকা দরকার, পরিধান থাকা দরকার, বলবান হতে হবে, প্রজ্ঞা লাগবে, আমাদের শান্ত শিষ্ট শীলও হতে হবে এবং সহিষ্ণু ধৈর্য থাকা দরকার। একে অপরের প্রতি এই ধরনের 10টি গুণ থাকা দরকার, তবেই আমরা সবাই মিলে মুক্তি লাভ করতে পারি, সমাজ সভ্যতা মুক্তি লাভ করতে পারে। আর এরা বলছে কঠোর তপস্যা করো, করে নিজ নির্বাণ লাভের উপায় নিজে ঠিক করো। আসলে দুটোই ঠিক। প্রত্যেকে যদি আমরা নিজেদের কাজগুলো করি এবং একে অপরের প্রতি ভরসা রাখি, তাহলে তো সবাই মিলে অটোমেটিক্যালি ভালো থাকবো। আগে নিজে পড়াশোনা করব, নিজেকে ভালো রাখবো, তারপরে না বাবা মাকে ভালো রাখবো। তাহলে নিজের প্রতি যদি দায়িত্ববান না হই, তাহলে বাবা মা বা পরিবারের প্রতি দায়িত্ববান হব কি করে? তারপর বাবা মার প্রতি দায়িত্ববান হই, তারপরে পাড়ার লোক দায়িত্ববান হব, সবাই মিলে ধীরে ধীরে ব্লক, ধীরে ধীরে সাব ডিভিশন, ধীরে ধীরে রাজ্য, ধীরে ধীরে দেশ এগিয়ে যাবে। তো আগে সেলফ থেকে সবাই মিলে ধীরে ধীরে হতে হবে, আমাদের কম্বো করতে হবে। কারণ গৌতম বুদ্ধ তো আর বলে দেননি যে শুধু নিজেরটা ভাবো, গৌতম বুদ্ধ বলে দেননি সবারটাই শুধু ভাবো, সবাই মিলে প্রত্যেকেরটা একে অপরেরটা ভাবো। গৌতম বুদ্ধ তো প্রথমে তাই বলেছিলেন। পরবর্তীতে তার দর্শন ভেঙে যাচ্ছে, তার শিষ্যরা ভেঙে দিচ্ছে। যাই হোক, হীনযান ধর্মমতের লোকজন তারা যে ভাষাতে মূলত তাদের ধর্মমত প্রচার করছে সেটা হচ্ছে পালি ভাষা। হোয়ারাস এই মহাযানের লোকজন কিন্তু উল্টো গেমটা খেলছে, সেটা হচ্ছে সংস্কৃত ভাষাতে তারা প্রচার করছে। পরবর্তীকালে হীনযান আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, এক হচ্ছে বৈভাষিক আর দুই হচ্ছে সৌতান্ত্রিক। দুটো পার্টে, দুখানা সেক্টে তারা বিভক্ত হয়ে যায়। হোয়ারাস মহাযান তারাও দুটো ভাগে ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে মাধ্যমিক আর একটা হচ্ছে যোগাচার। এই দুটো ভাগে তারাও শেষমেশ ভাগ হয়ে যায়। হোয়াট এভার, যদি ওভারঅল দেখা যায় যে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় শেষমেশ এই হীনযান ধর্ম বা হীনযান দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু ছড়াচ্ছে বার্মার দিকে, জাভা সুমাত্রার দিকে,
সিংহলের তো অবশ্যই, মানে যেটা আজকে শ্রীলঙ্কা। পরবর্তীকালে দেখা যাবে কনিষ্কের আমলে, কনিষ্কের সময়কালে উত্তরের দিক অর্থাৎ চীন, জাপান, কোরিয়া, তিব্বত, মঙ্গোলিয়া, হিমালয় পেরিয়ে উপরের দিকটাতে কনিষ্কের আমলে এই মহাযান ধর্ম প্রচার এগিয়ে যাচ্ছে। ওভারঅল বৌদ্ধ ধর্মের বিকাশ হচ্ছে। আরেক ধরনের ধারা আসে যেটা পার্টিকুলারলি তিব্বতে পপুলার হয়, যে ধারাটা অতীন্দ্রিয়বাদের ওপর নির্ভর করেছিল, মানে ম্যাজিক্যাল থট। তারা বলতো নারীরাই আসল শক্তির উৎস, তাই নারীদেরকে শক্তি রূপে তারা পুজো করত এবং তারা সেই দেবীর নাম করেছিল তারা দেবী। কেউ কেউ বলেন এখান থেকেই তান্ত্রিকতার বা ব্ল্যাক ম্যাজিকের উৎপত্তি হচ্ছে। তারা যে মন্ত্রগুলো উচ্চারিত করত সেইগুলো সংকলিত হয়ে রয়েছে স্বরাক্ষরা নামে কোনো এক বৌদ্ধ ধর্মের গ্রন্থে। এই ধরনের অতীন্দ্রিয়বাদের তত্ত্ব রয়েছে সেখানে। তাকে বলা হয়, এই তত্ত্বটাকে বলা হয় বজ্রযান তত্ত্ব। এটাও বুদ্ধিজমের একটা শাখা। এবং আমরা অনেক সময় হয় না, যারা বাইক চালাতে ভালোবাসি, বিশেষ করে ট্যুরে যায়, তোমরা দেখবে ব্লগিংয়ে নিশ্চয়ই দেখেছো অনেকের বাইকে এক ধরনের মানে দড়ির ওপর কতগুলো জিনিস লেখা থাকে, কাপড় লেখা থাকে টুকরো টুকরো করে। বা পাহাড়ে যদি যাও দেখবে অনেক রকম ক্ষেত্রে ওই ধরনের কিছু সিম্বল দিয়ে নানা রকম পতাকায় বা টাঙানো থাকে, সুন্দর নানা রকম রঙের হয় এবং সেখানে কিছু লেখা থাকে। কি লেখা থাকে? লেখা থাকে ওং মণি পদ্মে হু, এই মন্ত্রটি লেখা থাকে। এটা খুব পপুলার এক মন্ত্র, ঈশ্বরকে শক্তি যোগানোর জন্য, উইশ করার জন্য, বিপদ আপদকে রক্ষা করার জন্য এই মন্ত্র উচ্চারিত হয়ে থাকে, এগিয়ে যাওয়ার প্রতীক হিসাবে, ঈশ্বর চেতনায় নিজেকে আপদ বিপদ থেকে রক্ষা করার জন্য। তো এই ওভারঅল ছিল বৌদ্ধ ধর্ম, যার নিরিখে ধীরে ধীরে ব্রাহ্মণ্যবাদকে পেরিয়ে গিয়ে গোঁড়ামিকে পরিত্যাগ করে এক নতুন যুগের সৃষ্টি হচ্ছে। দিস ইজ বুদ্ধিজম। আজকের ক্লাস অ্যানালাইসিস এখানে শেষ করছি। পরের দিন আমরা জৈনিজম নিয়ে আলোচনা করব। পড়তে থাকো, বুঝতে থাকো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।